অপারেশন ডেভিল হান্ট শুরু, গাজীপুরে কর্মসূচি স্থগিত, বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের। আওয়ামী লীগের হামলার ঘটনায় গ্রেফতার 16। অন্তর্বর্তী সরকারের 6 মাস, সুস্থ সবল জাতি গঠনের পরামর্শ সেনাপ্রধান জেনারেল ওয়াকারের। ডক্টর ইউনূসকে জঙ্গি লিডার প্রমাণে ভারতের $1 মিলিয়ন খরচের অভিযোগ প্রেস সচিবের। সরকারকে ব্যর্থ হতে না দেওয়ার প্রত্যয় বিএনপির। বাংলাদেশ ভারত টানাপোড়েন দুদেশের জন্যই ক্ষতিকর বলছেন বিশ্লেষকরা। পরস্পরের বিষোদ্গারে সতর্ক থাকার পরামর্শ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। আজ থেকে সারা দেশে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই অভিযানের কথা জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাতে গাজীপুরে ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংশ্লিষ্ট এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত হয়েছে। শনিবার থেকে গাজীপুর এলাকা সহ সারা দেশে অভিযান শুরুর কথা জানানো হয়। অপারেশন ডেভিল হান্টের ব্যাপারে রবিবার প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও উল্লেখ করা হয়েছে। প্রশাসনের আশ্বাস ও অপারেশন ডেভিল হান্ট পর্যবেক্ষণের ঘোষণা দিয়ে গাজীপুরে অবস্থান কর্মসূচি স্থগিত করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। সাবেক মন্ত্রীর বাড়িতে ছাত্রদের উপর আওয়ামী লীগের হামলার ঘটনায় গ্রেফতার করা হয়েছে 16 জনকে। সাময়িক বরখাস্ত করা হয়েছে সদর থানার ওসিকে। এর আগে শহরের রাজবাড়ী মাঠে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা। গাজীপুর প্রতিনিধি মীর মোহাম্মদ ফারুকের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে শহরের রাজবাড়ী সড়ক অবরোধ করে সংগঠনটির নেতাকর্মীরা। এতে যোগ দেন সংগঠনটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। আলটিমেটাম দেন হামলাকারীদের গ্রেপ্তারের। এর আগে সকাল থেকে সমাবেশ স্থলে বিক্ষোভ মিছিল নিয়ে জড়ো হন শিক্ষার্থীরা। তাদের এই সমাবেশে একত্রতা জানায় গাজীপুর জেলা ও মহানগরের জাতীয় নাগরিক কমিটি। বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক আলী নাসের খান সহ অন্যরা। বক্তারা বলেন, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দ্রুত ফ্যাসিবাদের বিচার করতে হবে। দাবি জানান পুলিশ কমিশনার ও জেলা প্রশাসককে অপসারণেরও। আমরা তাদেরকে ততক্ষণ পর্যন্ত সহযোগিতা করব যতক্ষণ পর্যন্ত দেখব তারা আমাদের ছাত্র জনতার আকাঙ্ক্ষা অনুসারে কাজ করছেন। আমরা দেখতে চাই 4 বাহিনী মিলে, পুলিশ, সামরিক বাহিনী, সামরিক 3 বাহিনী মিলে তারা এই অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করবেন। আমরা আজকে দেখব তারা কি করেন, কি করতে পারেন। যদি তারা ব্যর্থ হন তাহলে আমরা মাঠে আমাদের নিজেদের রক্ষা করার দায়িত্ব নিজেরা হাতে তুলে নিব। শুক্রবার রাতে সাবেক মন্ত্রীর বাড়িতে কয়েকজন ছাত্রকে আটক রাখার মিথ্যা তথ্য প্রচার করা হয় মাইকে। শিক্ষার্থীরা জানান, এমন খবরে ঘটনাস্থলে গেলে তাদের উপর হামলা চালায় আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীরা। এতে আহত হন কমপক্ষে 20 জন। রাতে আহতদের দেখতে হাসপাতালে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। গুরুতর আহত কয়েকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের মারধরের ঘটনায় সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। শুক্রবার গাজীপুরে সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রী আকামা মোজাম্মেল হকের বাড়িতে হামলা করার সময় প্রতিপক্ষের হামলায় আহত অবস্থায় 11 জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে 7 জনকে ভর্তি রাখা হয়েছে।
আহতদের খোঁজ খবর নিতে হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। শনিবার বেলা 12:15টার দিকে হাসপাতাল থেকে বেরিয়ে যাবার সময় গণমাধ্যমকে বলেন, শিক্ষার্থীদের মারধর এবং আটকে রাখার ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে, যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে। 6 মাস পরে এসেও নানা দ্বন্দ্ব, সমালোচনা আর চ্যালেঞ্জের মুখে পড়েছে অন্তর্বর্তীকালীন সরকার। পালকে নেই তেমন সফলতা। বাজার অব্যবস্থাপনা, গণহত্যার বিচার ও জাতীয় ঐক্য সহ বেশিরভাগ ক্ষেত্রেই জন আকাঙ্ক্ষা পূরণে বলার মতো তেমন কিছু নেই বলে মনে করেন অর্থ রাজনৈতিক বিশ্লেষকরা। এ অবস্থায় গণতন্ত্র উত্তরণে রাজনৈতিক দলগুলো দেয়া প্রস্তাব সমন্বয় করে নির্বাচনমুখী হওয়ার পরামর্শ তাদের। আর তরুণ প্রজন্ম বলছেন, আমলাতান্ত্রিক জটিলতা থেকে বেরিয়ে জনগণের সরকার হতে আরও দৃঢ়চিত্তে কাজ করতে হবে বর্তমান সরকারকে। বিস্তারিত মামুন আবদুল্লাহর রিপোর্টে। দীর্ঘ স্বৈরশাসনের অবসানের পর 8 আগস্ট গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার। ছাত্র জনতার আহ্বানে সেই সরকারের প্রধান করা হয় নোবেলজয়ী ডক্টর ইউনূসকে। গণহত্যার বিচার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সংস্কার, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ আর সুষ্ঠু নির্বাচনের ম্যান্ডেট নিয়ে এগিয়ে চলছে অভ্যুত্থান পরবর্তী সরকার। তবে বিপুল প্রত্যাশার বিপরীতে অর্জন নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনৈতিক ও রাজনৈতিক বিশ্লেষকরা। প্রত্যাশা দুটো ছিল, একটা হচ্ছে যে দ্রব্যমূল্য যাতে কমে যায়, আরেকটা ছিল যে অতীতের যে জলজ্যান্ত খারাপ কাজগুলো হয়েছে সেগুলোর যাতে বিচার হয়, শাস্তি হয়, যাতে ভবিষ্যতে এটার পুনরাবৃত্তি করাটা যে কঠিন, অন্তত এই সরকারের আমলে সেই ধরনের আচরণ যে কেউ করতে পারবে না সেই দৃষ্টান্তটা যাতে স্থাপন হয়। তো এটা দুটো ক্ষেত্রেই ব্যর্থতা অনেক দেখা যাচ্ছে। অন্তর্বর্তী সরকার গঠন পরবর্তী 6 মাসে 136টি আন্দোলন মোকাবেলাও ছিল চোখে পড়ার মতো, যেখানে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দেয়াকে সরকারের অভূতপূর্ব দূরদর্শিতা বলে মনে করছেন রাষ্ট্রচিন্তক ডক্টর আবুল কাশেম ফজলুল হক। আর আটক কিছু রাঘব বোয়ালের দৃশ্যমান বিচারের প্রত্যাশার কথা বলছেন অর্থনৈতিক ও রাজনৈতিক বিশ্লেষকরা। এই সরকারের ধৈর্য আছে এবং উগ্র কথাবার্তা বলেন না প্রায় কেউই। যে কথা বলেন এটা অনেকটা ইন্টেলেকচুয়াল কথা হয়। অল্প সময়ের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করা এবং নির্বাচনের আগে ওই যে প্রস্তুতি জনমানুষকে সম্পৃক্ত করার নির্বাচনে, সেইগুলো সম্পন্ন করার ঘোষণা দেওয়া উচিত। এটা হয়তো আরও তারা সময় নিতে পারেন কিছু, কিন্তু আরও 6 মাসের বেশি সময় তাদের নেওয়া উচিত না। যারা নিশ্চিতভাবে প্রমাণিত হয়েছে যে টাকা পাচার করেছে, লোন ডিফল্ট করেছে, দুর্নীতি করেছে, অত্যাচার করেছে, এরকম 2-1টা রাঘব বোয়ালকে বিচার করে উপযুক্ত শাস্তি দিয়ে সেই শাস্তিটা কার্যকরী করে মানুষকে দেখানো যে দেখো যাদের বিরুদ্ধে তুমি ফাইট করেছিলে তাদেরকে আমি কাঠগড়ায় দাঁড় করিয়ে বিচার করে শাস্তি দিয়েছি। গণঅভ্যুত্থানের পর সবার প্রত্যাশা ছিল গঠন হবে গণমানুষের সরকার, যে সরকার কথা বলবে গণমানুষের। তবে বর্তমান সরকারও গতানুগতিক আমলাতান্ত্রিক জটিলতায় পেঁচিয়ে গেছে বলে মনে করেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। এখনো পর্যন্ত বাংলাদেশের সরকারি যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব হয় নাই। মানুষ সেটা প্রত্যাশা করে, একই সাথে মানুষ এটাও প্রত্যাশা করে মানুষের যে মত প্রকাশের স্বাধীনতা আছে সেটা যেন অক্ষুণ্ণ থাকে। সেই জায়গায় মানুষেরা এখন স্যাটিসফাইড আছে। গণতন্ত্রের পথ সমুন্নত রাখতে রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে নির্বাচনের দিকে ধাবিত হবে বর্তমান সরকার, এমনটাই আশা সমাজ, রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকদের। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। সুস্থ সবল জাতি গড়ে তুলতে হলে দেশব্যাপী ম্যারাথন ছড়িয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। 10টি দেশের 10,000 দৌড়বিদের অংশগ্রহণে হয়ে গেল দেশের সর্ববৃহৎ ম্যারাথন আয়োজন ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন 2025। ম্যারাথন শেষে 4টি ক্যাটাগরিতে 80 জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন সেনাবাহিনী প্রধান। পলাশ তালুকদারের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন নাবিল জাহাঙ্গীর। রাজধানীর পূর্বাচলে শনিবার ভোরে ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন 2025-এর উদ্বোধন করেন সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান। এখন পর্যন্ত দেশে আয়োজিত ম্যারাথনের সবচেয়ে বড় আসর এটি।
এবার 4টি ক্যাটাগরিতে 10টি দেশের 10,000 দৌড়বিদ এতে অংশ নেন। সুস্থ দেহে সুন্দর মন, তো আমরা যদি শারীরিকভাবে সুস্থ থাকি আমার মনটাও ভালো থাকবে। সেক্ষেত্রে আমি মনে করি শুধু ম্যারাথন না, যে কোনো এক্সারসাইজ হোক, খেলাধুলা হোক, আমাদের সেদিকে ঝোঁকা উচিত। নতুন প্রজন্মকে মাদক এবং মোবাইল গেমস থেকে দূরে রাখার জন্য এইরকম আয়োজন খুব প্রয়োজন। প্রায় 10,000 রানার এখানে পার্টিসিপেট করেছিল এবং খুব সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে আমরা ইভেন্টটা সম্পন্ন করতে পেরেছি। রান করার ইচ্ছা না থাকে তারপর রান করা উচিত। রান করে স্বাস্থ্য ভালো থাকে, শরীর ভালো থাকবে, কোনো রোগ আসবে না। অনেক ভালো লাগতেছে, নিজে এত জনের মধ্যে পার্টিসিপেট করে নিজে একটা প্লেজ পেয়েছি। 300 ফিটের পাশে নৌবাহিনীর একটি ঘাঁটিতে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ম্যারাথনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় তিনি বলেন, জাতিকে সুস্থ ও সবল করে গড়ে তুলতে হলে দেশব্যাপী ম্যারাথনের মতো স্বাস্থ্যকর আয়োজন ছড়িয়ে দিতে হবে। আগে যেরকম তাদের সুস্থতা ছিল এখন সেরকম আমরা পাই না। এটা একটা বিরাট কারণ হচ্ছে যে আজকালকার ইয়াং জেনারেশন হয়তো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এত জড়িত না, কারণ আমাদের মাঠের সংখ্যাও কমে গেছে। খেলার যে সমস্ত সুযোগ সুবিধা খেলাধুলা করার, দৌড়ঝাঁপ করা, সেটাও কমে গেছে। এই জন্য আমরা উদ্যোগ নিয়েছি সারা বাংলাদেশে এই ম্যারাথনের মাধ্যমে এই ইয়াং জেনারেশনকে আমরা এটাতে সম্পৃক্ত করব। 2026 সালের 31শে জানুয়ারি পরবর্তী ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন অনুষ্ঠিত হবে। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা। 6 কমিশনের চূড়ান্ত রিপোর্ট মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ফেব্রুয়ারির মাঝামাঝি এসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া হবে। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিং এসব কথা জানান উপদেষ্টা। যখন আইন করেছি আপনি দেখেছেন কোন পলিটিক্যাল পার্টি ওটা বিরুদ্ধে কথা বলেছে, কেউ রাগ করেছে? করে নাই তো, কারণ এটা সব পলিটিক্যাল পার্টি বহু বছর যাবত বলে আসছে। এবং তারপরেও ওই আইনটা করার প্রক্রিয়াতে আমরা যতগুলা পলিটিক্যাল পার্টি আছে তাদের যে আইনজীবীরা আছেন তাদের সাথে জড়িত সবার সাথে কনসাল্ট করে নিয়েছিলাম। পূর্ণ রিপোর্টে দেখবেন ওখানে 3টা ক্লাস্টার আছে। একটা হচ্ছে আশু করণীয়, একটা হচ্ছে মধ্যম মেয়াদী, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী। দীর্ঘমেয়াদীটা ভেরি ক্লিয়ার, এটা হচ্ছে পোস্ট ইলেকশন সরকার করবে। আশু করণীয়টাও ভেরি ক্লিয়ার, যে এটা আমরা আশা করছি রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত সাপেক্ষে নির্বাচনের আগেই করা হবে। আর যেটা মধ্যম মেয়াদী, এটা ডিপেন্ড করে যে আপনার কতটুকু রাজনৈতিক দলগুলো করতে রাজি আছে, ঐক্যমত আছে নাকি সেখানে। অন্তর্বর্তী সরকারকে বিশ্বের সামনে নেতিবাচকভাবে তুলে ধরতে বিপুল অর্থের বিনিময়ে বড় ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান তিনি। এদিকে সমালোচনা করলেও অন্তর্বর্তী সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেবে না বিএনপি বলেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অনুষ্ঠিত হয়ে গেল দ্রোহের গ্রাফিতি 24-এর গণঅভ্যুত্থান গ্রন্থের প্রকাশনা উৎসব। এতে যোগ দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমি বলবো আমরা দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। অভিযোগ করে বলেন, ডক্টর ইউনূস সরকারকে জঙ্গি লিডার প্রমাণ করতে $1 মিলিয়ন খরচ করছে ভারত। ফ্যাসিস্ট সরকারকে আবারও যেন ফিরিয়ে আনতে না পারে সেই জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। তারা চাচ্ছেন বাংলাদেশকে, এই যে ন্যারেটিভকে তারা চ্যালেঞ্জ করতে চাচ্ছেন। বারবার আপনি ওদের মেসেজগুলো দেখেন, 3000 পুলিশ মারা গেছে। ওদের মাঝে ইউনূস হচ্ছে জঙ্গি লিডার, ইউনূসকে ঘিরে আছে কারা? জঙ্গি লিডার। এটা কেন করছে জানেন? এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন এবং এটা ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত। তারা $মিলিয়নস খরচ করছে এই হাসিনার অলিগার্কগুলো। সে একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে, ওয়ার্ল্ডে বুঝাইতে চাচ্ছে যেই তুমি যে এটাকে গণঅভ্যুত্থান বলতেছো সেটা আসলে গণঅভ্যুত্থান না। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণঅভ্যুত্থানকে ব্যর্থ হতে দেয়া যাবে না। ফ্যাসিস্টদের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এখন আমরা কথা বলছি, ডক্টর ইউনূস সাহেবের বিরুদ্ধে কথা বলছি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে সমালোচনা করছি, কিন্তু এটা করার পর মনের মধ্যে এই ভয়টি নেই যে আমি গুম হয়ে যাব, বা আমাকে ধরে নিয়ে গিয়ে বা বাসা থেকে আমার স্ত্রীর কাছ থেকে ধরে নিয়ে গিয়ে আমি ক্রস ফায়ারের শিকার হব, সেই ভয়টি তো নেই। কমপক্ষে ওই জায়গা থেকে তো আমরা মুক্তি পেয়েছি, ওইটুক নিঃশ্বাস তো আমরা নিতে পারছি।
ফ্যাসিবাদের দোসররা আবারও যেন দেশে ফিরে এসে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, এজন্য গ্রাফিতির মাধ্যমে তাদের কর্মকাণ্ড সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বক্তারা। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। সংস্কার কমিশনগুলো দেয়া প্রস্তাবনার অধিকাংশই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার 31 দফা রাষ্ট্র কাঠামোতে আগেই দিয়েছেন বলেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। দুপুরে রাজধানীর গোরানে 31 দফা নিয়ে খিলগাঁও থানা বিএনপি আয়োজিত কর্মশালায় কথা বলেন তিনি। ইশরাক হোসেন বলেন, শেখ হাসিনা সব ক্ষেত্রে দলীয়করণ করে রাষ্ট্র, সরকার এবং রাজনৈতিক দলকে মিলিয়ে মিশিয়ে একাকার করে দিয়েছে, তাই এদেশে সংস্কার জরুরি হয়ে দাঁড়িয়েছে। কিন্তু বর্তমান সরকার এবং সুশীল সমাজ সংস্কার বলে নির্বাচন বিলম্বের চেষ্টা করছে, অথচ তারা যেসব সংস্কার প্রস্তাবনা দিচ্ছে তার সবই বিএনপির 31 দফা রাষ্ট্র কাঠামো থেকে কপি করা। এই প্রস্তাবনাগুলো বিএনপি সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেই প্রস্তুত করেছিল বলেও মন্তব্য করেন ইশরাক হোসেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সহ বিভিন্ন সুশীল সমাজ বুদ্ধিজীবীরা তারা সংস্কার করে তারা নির্বাচনকে কিছুটা বিলম্বিত করার একটা চেষ্টা করছে বলে মনে হচ্ছে, অথচ আরো 2 থেকে 2.5 বছর আগেই আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান তিনি রাষ্ট্র মেরামতের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন এবং তখনই প্রায় 60টির অধিক রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার মাধ্যমে এই 31 দফার কর্মসূচি তখনই ঘোষণা করা হয়েছিল। আজকে আপনারা লক্ষ্য করবেন যে বর্তমান সরকার তারা যে কয়েকটি সংস্কার কমিশন গঠন করেছে তা হুবহু আমাদের এই 31 দফার থেকে নিয়ে এবং এমনকি নামটা পর্যন্ত তারা পরিবর্তন করতে পারে নাই, সেখান থেকেই তারা নামগুলা নিয়ে এবং সেই কনসেপ্টগুলা নিয়ে এখন রাষ্ট্র মেরামতের তারা কথা বলছে। যে কোনো ধরনের টানাপোড়েন বাংলাদেশ ভারত দুদেশের জন্যই ক্ষতিকর বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। কোনো দেশের ভেতর থেকেই যেন অপর দেশের বিরুদ্ধে কেউ কথা বলতে না পারে সেদিকে নজর দেওয়ার পরামর্শ তাদের। দুদেশের মধ্যে সম্পাদিত চুক্তি, বাণিজ্য, বিনিয়োগ মূল্যায়নের আহ্বান বিশ্লেষকদের। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই বাংলাদেশ ভারত সম্পর্কে চলছে টানাপোড়েন। বিভিন্ন সময়ে শেখ হাসিনার অডিও বার্তা দুদেশের সম্পর্কের আগুনে ঘি ঢালার কাজ করছে। সম্প্রতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে শেখ হাসিনা সামাজিক মাধ্যমে ভাষণ দিলে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে প্রতিবাদ জানায় বাংলাদেশ। শেখ হাসিনার এমন বার্তা বন্ধে ভারতকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করে ঢাকা। জবাবে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পাল্টা তলব করে ভারত। শেখ হাসিনার মন্তব্যগুলো তার একান্ত ব্যক্তিগত, এতে ভারতের কোনো ভূমিকা নেই জানিয়ে বলা হয় বিষয়টি ভারত সরকারের অবস্থানের সঙ্গে জুড়ে দেয় দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাব ফেলবে। তবে ভারতের এমন যুক্তি মানতে নারাজ বিশ্লেষকরা। বলছেন, বড় দেশ হিসেবে ভারতকে এই সম্পর্ক স্বাভাবিক রাখতে দায়িত্বশীল হতে হবে। বাংলাদেশ বিরোধী কথাবার্তা বললে তারা যুক্তি দিচ্ছেন গণতন্ত্রের, কিন্তু আমরা তো এরকমও দেখেছি যে ভারত সম্পর্কে বাংলাদেশি কোনো ছাত্রছাত্রী ভারতে কথা বললে তাদেরকে ডিপোর্টেশনও করে দেওয়া হচ্ছে। সুতরাং দায়িত্বশীল আচরণের যেটা আমরা মনে করি যে কূটনৈতিকভাবে বলেন পলিটিক্যাল শিষ্টাচার বলতে যে জিনিসগুলি বোঝায় সেগুলি আমার মনে হয় বিজেপি এবং বিজেপি সরকারের অধীনস্থ যারা আছেন তাদেরকেই দেখাতে হবে। দুদেশের নেওয়া পদক্ষেপের ভিত্তিতে ভবিষ্যৎ সম্পর্ক মূল্যায়নের আহ্বান আন্তর্জাতিক বিশ্লেষকদের। দেখা দরকার যে অ্যাগ্রিমেন্টগুলো হয়েছে, অনেক সময় অনেকেই বলছে যে এই অ্যাগ্রিমেন্টগুলো আমাদের স্বার্থ রক্ষা হয়নি, তাই যদি হয়ে থাকে সেই হোমওয়ার্ক করা দরকার যে আসলে কোন ক্লজটা একতরফা হয়নি, কোন ক্লজটা একদিকে চলে গেছে এবং কিভাবে ব্যালেন্স আনা যায়। এই ব্যাপারগুলো আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ, সেই জায়গায় কিন্তু নজর দেওয়াটা দরকার। প্রতিবেশী দেশ হিসেবে ভারত গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চায় বলে মনে করেন তারা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। তারুণ্যের মন্ত্রে উজ্জীবিত হয়ে নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার প্রত্যাশার কথা জানিয়েছেন যুব ক্রীড়া সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহিদি।
তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের পর দেশব্যাপী চলছে তারুণ্যে জয়গান। অন্তর্বর্তীকালীন সরকারের সর্বত্র প্রাধান্য পাচ্ছে তরুণদের অংশগ্রহণ। তরুণদের গুরুত্ব দিয়ে নতুনভাবে সাজানো হচ্ছে দেশের ক্রীড়াঙ্গন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনায় এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানে চলছে তারুণ্যের এই উৎসব। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ আর্চারি ফেডারেশনের আয়োজনে দেশের 9টি ভেন্যুতে অনুষ্ঠিত হয় তারুণ্যের উৎসব আর্চারি প্রতিযোগিতা, যার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় ঢাকার ঐতিহাসিক পল্টন ময়দানে। সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় তারুণ্যের উৎসব আর্চারির চূড়ান্ত প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা। বাপেক্সের অদক্ষতা ও দুর্নীতি জ্বালানি খাতে পিছিয়ে থাকার কারণ বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা ফজলুল কবির খান। জিওলজিক্যাল সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, গ্যাস অনুসন্ধান ও উত্তোলন অনেক পিছিয়ে পড়েছে দেশ। সমুদ্র ও স্থলভাগে গ্যাস অনুসন্ধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি বলেন, বাপেক্সের বিরুদ্ধে কূপ খনন নিয়ে ব্যাপক অভিযোগ রয়েছে। এছাড়া সরকারি এ প্রতিষ্ঠানের সক্ষমতা কম বলেও জানান তিনি। বলেন, দেশীয় গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কম বলেই দামি এলএনজি আমদানি করতে হচ্ছে। দেশীয় গ্যাস ফিল্ড থেকে বিদেশি প্রতিষ্ঠানগুলোর তুলনায় বাপেক্সের দক্ষতা অনেক কম। এর জন্য গেল সরকারের বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি বাপেক্স কর্তৃপক্ষকেও দায়ী করেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। পারিশ্রমিক বৃদ্ধি সহ 7 দফা দাবি আদায়ে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে সমাবেশ করেছে বাংলাদেশ দলিল লেখক সমিতি। শনিবার সকালে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে যোগ দিতে সারা দেশ থেকে দলিল লেখকরা এসে উপস্থিত হন। দাবি দেওয়া মানা পর্যন্ত সমাবেশ চালিয়ে যাওয়ার কর্মসূচি দেন তারা। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে দলিল লেখক সমিতির সকল দাবি দেওয়া পূরণ করা হবে। নিষ্ঠা ও সততার সঙ্গে দলিল লেখকদের কাজ করার আহ্বান জানান তিনি। আমরা আশা রাখি যে অতি দ্রুত বাংলাদেশে একটি সুষ্ঠু, সঠিক, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল ভোটে জয়লাভ করে আবারও সরকার এবং বাংলাদেশকে যে অতল গহ্বরে ফেলে দিয়েছিল খুনি হাসিনা, সেখান থেকে উত্তরণ ঘটিয়ে বাংলাদেশকে বিনির্মাণে আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে যে 31 দফার কর্মসূচি ঘোষণা করা হয়েছে, আমার বিশ্বাস যে সেই কর্মসূচির আওতায় আপনাদের সেক্টরও অবশ্যই আসবে, যেহেতু এখানে প্রশাসনিক কমিশনের কথা গঠন করার কথা বলা হয়েছে, আইন জুডিশিয়াল বিভাগ সংস্কার করার কথা বলা হয়েছে। তো আশা রাখি যে বাংলাদেশ আবারও একটি সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো আমরা নিতে পারবো ইনশাআল্লাহ। বিপিএলে ফরচুন বরিশালের চ্যাম্পিয়ন্স হওয়ার আনন্দে ভেসেছেন সমর্থকরা। অধিনায়ক তামিম ইকবালের পারফরমেন্স ও নেতৃত্বের প্রশংসা মুখে মুখে। ব্যাক টু ব্যাক 2টি চ্যাম্পিয়নশিপের ট্রফি লঞ্চে করে বরিশাল নিতে চান দর্শকরা, উদযাপন করতে চান শিরোপা। 11 বছর পর ফাইনালে উঠেও আবারও শিরোপা অধরা থাকায় চিটাগং কিংসের দর্শকরা হতাশ। মানিক মাহমুদের রিপোর্ট। চারপাশে তো চট্টগ্রাম আমার দেই না, কমলে দাদা কমলে চট্টগ্রাম হয়ে গেছে। বিপিএলের রং বরিশালের ঢং হবেই না বা কেন, টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়নের গৌরব ফরচুন বরিশালের। গ্র্যান্ড ফাইনাল শেষে মিরপুর স্টেডিয়ামে দর্শকদের বাঁধভাঙা উল্লাস। হাই ভোল্টেজ ম্যাচে চিটাগং কিংসকে হারায় তামিম ইকবালের দল। আনন্দে মাতোয়ারা সমর্থকরা। খেলার শেষ দিকের উত্তেজনায় কিছুটা স্নায়ুচাপেও ছিলেন তারা। বরিশাল আমরা খুবই এনজয় করছি এবং খেলাটা খুবই জমজমাট ছিল। ফাইনাল খেলাটা অ্যাকচুয়ালি ফাইনালের মতো হয়েছে। উই এনজয়েড দ্য ম্যাচ টুডে। ফার্স্টে কিন্তু বরিশাল ছিল না, চিটাগং ছিল। আমরা দুজন বরিশাল ছিলাম। আমাদের যখন দেখতে যে জিতবো সেই সময়টা চেঞ্জ করে ফেলাইছে, রোহিঙ্গাদের মতো কাজ করে ফেলছে। সাপোর্ট ছিলাম বরিশাল, যেহেতু আমি খুলনা বিভাগের লোক, পাশের ডিস্ট্রিক্টকে সাপোর্ট করছি। আমরা আগে টুইস্টার লয়েছি, আমরা জানি আমরা জিতবো ইনশাআল্লাহ। চিটাগংয়ের দিয়ে 195 রানের টার্গেটে অধিনায়ক তামিম সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, খেলেছেন হাফ সেঞ্চুরি ইনিংস। ফাইনালে প্রিয় খেলোয়াড়ের পারফরমেন্সে মুগ্ধতায় বিমোহিত বড় থেকে ক্ষুদে দর্শকরাও। তামিমের খেলা অনেক ভালো হয়েছে। তামিম ইকবাল খেলাটা দেখে খুব ভালো লাগছে। আর তামিমের খেলাটা খুব অসাধারণ ছিল, তার শটগুলা, ব্যাটসম্যান হিসেবে সে খুব ভালো। এই বয়স আইসাও কোনোদিন আসে না, এখন আসছে, সেজন্য খুব ভালো লাগতেছে। 2013 সালের পর বিপিএলে আবারও ফাইনালে উঠে প্রথম শিরোপার স্বপ্ন দেখেছিল চিটাগং কিংস, কিন্তু ব্যাটিংয়ে ভালো স্কোর করেও দিনটা নিজেদের করে নিতে পারেনি মিথুনের দল। বিষণ্ণ দর্শকরা। ম্যাচ হারে অভিযোগ দলের ফিল্ডিং দুর্বলতা ও মিথুনের নেতৃত্বে।
যেখানে আমাদের ক্যাচ আউট হয় সেখানে বল ফেলে দিয়ে 2টি করে রান পরপর 3-4 বার এরকম হয়েছে। তাছাড়া খালেদের যে একটা 4 মিথুনের বাজে ক্যাপ্টেন্সি এবং বাজে কিপিং এর কারণে ম্যাচটা আচ্ছা হয়েছে। বরিশালের লোকজন এনজয় করতেছে, আজকে তারা জিতে গেছে, আরেকদিন আমরা জিতবো, আমরাও এনজয় করব। বরিশালের হারে আমরা একটা পিচ্ছি দল, আমরা যে এদেরকে আগু ছোটাইতে পারছি এটাই সবচেয়ে বড় কথা। হার জিত বড় কথা নয়, প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই বড়। মুই এবার কাপ কিন্তু লঞ্চে করি নিম হাতে যাও হয় ও কাপ লঞ্চে করে। বিপিএলের গত আসরে চ্যাম্পিয়ন হয়েও বরিশালের ঐতিহ্য লঞ্চে করে শিরোপা নিয়ে যাওয়া যায়নি বরিশালবাসীর কাছে, তবে এবার তা পূরণ হতে যাচ্ছে। অধিনায়ক তামিম ইকবাল কথা দিয়েছেন 9 ফেব্রুয়ারি বরিশালে ট্রফি নিয়ে উদযাপন করবেন বিপিএলের শিরোপা। বরিশালের সমর্থকদের মনে উৎসবের রং, অন্যদিকে চিটাগং কিংসের সমর্থকদের মনে হতাশা। তারপরও বিপিএলের ফাইনালটা জমজমাট হয়েছে, দর্শকরা উপভোগ করেছেন ম্যাচটি। মানিক মাহমুদ, বাংলা ভিশন, মিরপুর শের বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। অপারেশন ডেভিল হান্ট শুরু, গাজীপুরে কর্মসূচি স্থগিত, বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আওয়ামী লীগের হামলার ঘটনায় গ্রেফতার 16। ছাত্র গণ আন্দোলনের ফসল অন্তর্বর্তী সরকারের 6 মাস, সুস্থ সবল জাতি গঠনের পরামর্শ সেনাপ্রধান জেনারেল ওয়াকারের। ডক্টর ইউনূসকে জঙ্গি লিডার প্রমাণে ভারতের $1 মিলিয়ন খরচের অভিযোগ প্রেস সচিবের, সরকারকে ব্যর্থ হতে না দেওয়ার প্রত্যয় বিএনপির। বাংলাদেশ ভারত টানাপোড়েন দুদেশের জন্যই ক্ষতিকর বলছেন বিশ্লেষকরা, পরস্পরের বিষোদ্গারে সতর্ক থাকার পরামর্শ। দর্শক, এ ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 10:30। এর আগে নটায় রয়েছে নিউজ 20। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।